মাস পর মধ্যরাত থেকে চালু হলো গণপরিবহন। অর্ধেক যাত্রী নিয়ে চলছে বাস, ট্রেন, লঞ্চ, খুলেছে শপিং মল, দোকানপাট। টিকা নেওয়ার বয়স 18 করার সুপারিশ কারিগরি কমিটির। নিবন্ধন সহজ করা ও এনআইডি ছাড়া টিকার ব্যবস্থারও পরামর্শ। এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, জানাবেন শিক্ষামন্ত্রী। অটোপাসের বিপক্ষে বোর্ড। করোনায় বেড়েছে সামাজিক অস্থিরতা ও শিশু নির্যাতনের প্রবণতা। 6 মাসে 1039টি সহিংসতার ঘটনা। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত মীর কাদিমের সাদা গরুর খামারিরা। পশুর হাটে প্রতি বছরে আকর্ষণ এসব গরু। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। ঈদ উপলক্ষে কঠোর লকডাউন 8 দিনের জন্য শিথিল করায় আজ থেকে সারা দেশে শুরু হয়েছে বাস, ট্রেন ও যাত্রীবাহী লঞ্চ চলাচল। সকাল থেকে রাজধানীর সড়কে দেখা গেছে গণপরিবহন। এছাড়াও বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে বিভিন্ন রুটে ছেড়ে গেছে ট্রেন। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালেও রয়েছে যাত্রীদের ভিড়। তবে সদরঘাটে ভিড় থাকলেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। একই অবস্থা সড়কেও, অনেকেরই মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে প্রায় সব জায়গায়। এদিকে সকাল থেকে অলিগলির দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। বিপণী বিতান ও শপিং মলও খুলছে আজ। এরপর আগামী 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে আবারও কঠোর বিধিনিষেধ কার্যকর করা হবে। লকডাউন শিথিলের পর গণপরিবহন চালুর আরও খবর জানাতে কলেজ গেট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বাস চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, রাস্তার খবর জানাবেন। দেখুন, সকাল থেকেই বলা চলে ঢাকার যে সড়কগুলি রয়েছে সেসব সড়কে গাড়ির অনেক চাপ বেড়েছে এবং যার ফলে অনেক রাস্তাতে যানজটের তৈরি। যদি দেখতে পাচ্ছেন যানজট অনেক পয়েন্টে লেগে গেছে, এরকম যানজট লেগে গেছে। ট্রাফিক পুলিশ আজকে চেষ্টা করছেন যানজট নিয়ন্ত্রণে। আমরা গতকাল পর্যন্ত দেখেছি গত 14 দিন ট্রাফিক পুলিশ এই জায়গাতে চেকপোস্ট বসিয়েছিলেন যাতে যান চলাচল সীমিত থাকে বা যান চলাচলকে নিয়ম বহির্ভূত কোনো যান চলাচল করতে না পারে। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে আজকে সকাল থেকে মানুষের চাপ অনেক বেড়েছে। অর্থাৎ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, বিভিন্ন কাজে বের হওয়ার জন্য যারা দীর্ঘদিন বলা চলে 14 দিন তাদের যে কাজ সারতে পারেনি সেই কাজ সারার জন্য আজকে বের হচ্ছেন। তবে আজকে যে বিষয়টি দাঁড়িয়েছে যে পরিমাণ যানবাহন চলাচল করছে, যার কারণে যে পরিমাণ যাত্রী সড়কে নেমেছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু সেই তুলনায় গণপরিবহন নেই। যদিও অনেক গণপরিবহন দেখেছি স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই তারা যাত্রী পরিবহন করছে, পাশাপাশি যাত্রী নিচ্ছে, অর্থাৎ এক সিট ফাঁকা রেখে যে যাত্রী বহনের নিয়ম রয়েছে সেটি মানছে না। এর পাশাপাশি দেখেছি অনেক গণপরিবহনে 2 সিটে যাত্রীর পাশাপাশি আবার দাঁড়িয়েও যাত্রী বহন করছে। এখন যারা যাচ্ছেন তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় অপেক্ষার পর গণপরিবহন না পাওয়ার কারণ এই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা যাত্রা করছেন। আর পরিবহন কলেজ গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। আমরা এবার কমলাপুর রেল স্টেশনের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছে সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, কি অবস্থা ট্রেন চলাচলে? সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? আমরা এই মুহূর্তে বিপ্রজিতের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব তার সাথে সংযোগ স্থাপন করার। লকডাউন শিথিল হওয়ায় রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও শুরু হয়েছে বাস, ট্রেন চলাচল। সকাল থেকেই সড়ক মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহন ও যাত্রী চাপ। সকাল থেকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন রুটে ছেড়ে যেতে শুরু করে দূরপাল্লার বাস।
তবে বাসে অর্ধেক আসন খালি রেখে যাত্রী পরিবহন করলেও অন্যান্য যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। চট্টগ্রামে সড়কে গণপরিবহন চলাচল ছাড়াও খোলা হয়েছে দোকানপাট ও বিপণী বিতান। ঢাকা চট্টগ্রামের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের সংখ্যা। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকের ভিড় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে দেখা দিয়েছে ৬ কিলোমিটার যানজট। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটেও বেড়েছে উভয়মুখী যাত্রী ও যানবাহনের চাপ। 10টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী। সড়কের পরিস্থিতি নিয়ে জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রাস্তায় যানবাহনের চাপ কেমন? আসলে এই 14 দিন কঠোর বিধিনিষেধের পর আজকে থেকেই মহাসড়কের যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, কিন্তু প্রথম দিনই কিন্তু ভোর রাত থেকে অর্থাৎ রাত্রি 4:30-5টা থেকে কিন্তু মহাসড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। সেটা কিন্তু এখন অনেকটাই যানজটে রূপান্তরিত হয়েছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস নামক এলাকায়। মহাসড়কের উত্তরবঙ্গমুখী অর্থাৎ উত্তরবঙ্গমুখী কিন্তু যানবাহনের চাপ রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা যানজটে রূপান্তরিত হচ্ছে। এবং এই যে সারিটি দেখা যাচ্ছে, এই সারিটি কিন্তু এখন এলেঙ্গা থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত গেছে বলে আমরা কিন্তু যেসব পরিবহন চালকরা এই রাস্তায় চলাচল করছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। অর্থাৎ মহাসড়ক যান চলাচলের প্রথম দিনই কিন্তু মহাসড়কের দুর্ভোগ শুরু হয়েছে। এই মহাসড়কে কিন্তু সকাল থেকে খুব যে বেশি গণপরিবহন অর্থাৎ যাত্রী বাস সেটা কিন্তু আমাদের চোখে পড়ে, যদিও ছিল কিন্তু সেটার সংখ্যায় কম। বিপুল সংখ্যক ট্রাক আমরা দেখতে পেয়েছি, আর অনেক গরুর ট্রাক দেখতে পেয়েছি, যে সব গরুর ট্রাকগুলি বিগত কয়েকদিনে রাজধানীতে গরু পৌঁছে আজকে ফিরছিল, যে কারণে মহাসড়কে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম এইখানে এক ট্রাফিক সার্জেন্ট রয়েছেন, তার সাথে তিনি যেটা বলেছেন যে 14 দিন পর যখন কঠোর বিধিনিষেধ উঠে যায় তারপরেই বিপুল সংখ্যক যানবাহন এই মহাসড়কে চলে আসছে, যে কারণে কিন্তু মহাসড়কের এই যানজটের সৃষ্টি হয়েছে। যদিও ট্রাফিক বিভাগ, হাইওয়ে এবং জেলা পুলিশ তারা সম্মিলিতভাবে এই যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আগামী 2-1 ঘন্টার ভিতরে এই যানজট অনেকটাই নিরসন হবে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যানজটের পরিস্থিতি। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। টিকা নেওয়ার বয়সসীমা 18 করার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। পাশাপাশি বেসরকারিতে করোনা পরীক্ষার ফি কমিয়ে 1 থেকে 1,500 টাকার মধ্যে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শহর এলাকায় কোরবানির হাট না বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক অনলাইন সভায় বলা হয়, সরকারের উদ্যোগে অক্সফোর্ড, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা পাওয়া নিশ্চিত হয়েছে। এর ফলে আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা কমিয়ে 18 করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি টিকার নিবন্ধন সহজ করা এবং যাদের এনআইডি নেই তাদেরও টিকার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। সভায় বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে লকডাউন আরও 14 দিন বাড়ানোরও সুপারিশ করেছে পরামর্শ কমিটি। রাজধানীতে করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। অনেক হাসপাতালেই শেষ হয়ে আসছে আইসিইউ বেড। সাধারণ শয্যার চাহিদাও বাড়ছে আশঙ্কাজনক হারে। এতে ভোগান্তিতে রোগীরা। শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছেন জয়নাল আবেদিন। মঙ্গলবার রাতে তাকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসেন স্বজনরা। রাতভর 5টি হাসপাতাল ঘুরেও মেলেনি আইসিইউ। অবশেষে কুর্মিটোলা হাসপাতালে শয্যা মিললেও আইসিইউ এর অপেক্ষায় তিনি। নিউরোতে নেওয়ার পরে ওনার সাথে সাথে স্ক্যান করছে, করে ওনারা বলছে ওনার আরও কিছু কমপ্লিকেশন আছে, ওনার কিডনি সমস্যা, প্লাস ওনাকে নিতে হবে সোরাট দিতে নেওয়ার পরে তখন তার 3টা, তখন ওনার বললো নেওয়ার পরে বলছে এই রোগী আমরা রাখতে পারবো না, আমাদের কাছে সিট নেই। রাজধানীর সব হাসপাতালেই শয্যা পাওয়া নিয়ে রোগীদের ভোগান্তি এখন নিয়মিত চিত্র। বেশিরভাগ রোগী হাসপাতালে আসছেন শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে। গতকালকের থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং তার কাশি আছে, আর তার অক্সিজেন লেভেলটা ফল করতেছে। অবস্থা খুবই খারাপ ছিল, এখানে চিকিৎসা করার পরে এখন অবস্থা ভালো। স্বাস্থ্য অধিদপ্তরের 13 জুলাইয়ের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 16টি হাসপাতালে 3754টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা আছে 1221টি এবং 395টি আইসিইউ এর মধ্যে খালি মাত্র 61টি শয্যা। ইমার্জেন্সিতে আমরা পেশেন্টকে প্রথমেই আমরা সেটেল করার পরে দেন আমরা যেই জায়গায় আমাদের ভ্যাকেন্টটা থাকে সেখানে আমরা
পেশেন্টকে তখন আমরা পাঠাচ্ছি। তো ওই ফ্লো দিয়ে করছি। আর যেটা আমরা এখন যেটা আরেকটা স্টেপ যেটা নিয়েছি যে আমরা কালকেও অনেকগুলো আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর, বাইপ্যাপ মেশিন এগুলো আমরা অলরেডি সংগ্রহ করেছি। তো এগুলো দিয়েও আমরা আরও যে সার্ভিস এরিয়া সেগুলিকে আমরা বাড়াচ্ছি। চাপ বেড়েছে বেসরকারি হাসপাতালেও। 27টি বেসরকারি হাসপাতালে 5,676টি সাধারণ শয্যা থাকলেও খালি 1,716টি। 868 আইসিইউর মধ্যে রোগী ভর্তি আছে 698টিতেই। উচ্চ রক্তচাপ কিংবা সিওপিডি অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রয়েছে অথবা হার্ট ডিজিজ রয়েছে, এসব পেশেন্ট একদম কোভিড পজিটিভ হওয়ার সাথে সাথেই তার যদি সিটি স্ক্যানের লাংস মিনিমাম ইনভলভমেন্টও থাকে, তার হাসপাতালে ভর্তি থাকা উচিত, কারণ এই পেশেন্টগুলি দ্রুত খারাপ হয়ে যেতে পারে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে অচিরেই হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যন্ত্রপাতি না থাকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের দ্বিতীয় পিসিআর ল্যাবটি চালু করা যাচ্ছে না। জুন মাসের মাঝামাঝি থেকে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। ল্যাবটি চালু হলে প্রতিদিন 760টি করোনার নমুনা পরীক্ষা হতো। বরিশালে বর্তমানে দিনে মাত্র 188 নমুনা পরীক্ষা হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি পিসিআর ল্যাব চালু হয় গত বছরের এপ্রিলে। এ পর্যন্ত মেশিনটি 4 বার বিকল হয়। এরপরও নমুনা পরীক্ষা হয়েছে অন্তত 70,000। আর একটা পিসিআর মেশিন পেয়েছি, এটার কার্যক্ষমতা আগেরটার 4 গুণ। তবে এটা আমাদের যদি সেট আপ করা হলে তো আমরা স্বাভাবিকভাবেই অনেক বেশি পরিমাণে টেস্ট করতে পারবো। এর পাশাপাশি আমাদের যে সাপোর্টটা দরকার হবে এই মেশিনটা চালানোর জন্য জনবল। বর্তমান পিসিআর মেশিনটিতে দিনে 188 নমুনা পরীক্ষা হয়। বরিশালে প্রতিদিন করোনার নমুনা মিলে প্রায় 500। এই অবস্থায় করোনার নমুনা পরীক্ষার গতি বাড়াতে আরও একটি ল্যাব স্থাপন করা হয়। ল্যাবে ইউনিসেফের দেয়া পিসিআর মেশিনের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতি না থাকায় বন্ধ পড়ে আছে এটি। ইউনিসেফের কাছে বলা হয়েছে যে তারা পুরোপুরি যেন যন্ত্রটা সরবরাহ করে এবং এটার জন্য মেশিনটা ইনস্টল করে, ব্যবহার উপযোগী করে দেয়, তাহলে আমরা মেশিনটা দ্রুত ব্যবহার করতে পারবো। ল্যাবটি দ্রুত চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর। এটা স্বাভাবিক ল্যাব না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বায়োসেফটি আমাদের কিন্তু মেনটেন করতে হবে। সুতরাং সেভাবেই কিন্তু এটা ওইভাবেই কিন্তু এটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুতরাং এটা একটু সময় তো লাগবে। সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে নমুনা পরীক্ষার ল্যাবটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচেতনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা এবং হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে করোনার পরিস্থিতি জানাবেন, আর হাসপাতালগুলোর কি পরিস্থিতি? ধন্যবাদ। বরিশালে আজকে কিছুটা মৃত্যু একজন কমেছে, আর আক্রান্তের সংখ্যা প্রায় 12 বা 14 জন কমেছে। এই হচ্ছে এখানকার ভরসা আর কি। তো এখন হাসপাতালে ভর্তির সংখ্যাও আজকে দেখলাম যে 279 জন আছেন, গতকালকে ছিলেন 317 জন। সবকিছু মিলিয়ে মানে একটা স্থিতি, ওই যে ঊর্ধ্বগতি যে হয়েছিল সেই ঊর্ধ্বগতির স্থিতিটা থেমে আছে। আপনি দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেনারেল হাসপাতাল আছে, এটিকে করোনা ডেডিকেটেড করা হয়েছে। এখন এই হাসপাতাল থেকে একটু তাকিয়ে দেখুন যে এটি করোনা ডেডিকেটেড করার পর এখানে করোনা রোগী এখন 14 জন ভর্তি হয়েছেন, 5 জন ডাক্তার এখানে পোস্টিং দেওয়া হয়েছে। দেখুন স্বাস্থ্য বিভাগের হিসেব নিকেশ, 5 জন ডাক্তারের মধ্যে 1 জন ডাক্তার প্রেগনেন্ট, উনি আসতে পারবেন না। দ্বিতীয় যিনি ডাক্তার তিনি রিসেন্ট মাদার, আসতে পারবেন না। তৃতীয় যিনি ডাক্তার তিনি হচ্ছেন পজিটিভ, করোনা পজিটিভ, আসতে পারবেন না। চতুর্থ যিনি ডাক্তার তিনি কোয়ারেন্টাইনে আছেন, আসতে পারবেন না। এখন এক ডাক্তার নির্ভর একটি ডেডিকেটেড হসপিটাল। এই হচ্ছে এখানকার অবস্থা। অক্সিজেনের ব্যাপারে টেনে টুনে কোন রকম সিলিন্ডার দিয়ে চালানো হচ্ছে। বলা হচ্ছে এখানে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু আছে, চালু কে করবে এক্সপার্ট নেই। রোগী আছে, আল্লাহর নাম নিচ্ছে, স্বজনরা তার চেয়ে বেশি আল্লাহর নাম নিচ্ছেন। ডাক্তার নার্স যে 7 জন আছেন, 3 জন 4 জন করে ডিউটিতে, তারা ঘুরে ঘুরে আসছেন। সর্বোচ্চ প্রোটেকশন তারা নিয়ে তারপর সেখানে যাচ্ছে। রোগীর তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখানে কোনো আইসিইউ নাই। এরপর যদি আমরা বলি যে নজেল ক্যানুলা যেটাকে বলা হয়ে থাকে, সেটির কোনো ব্যবস্থা নাই। এখানে একটা অক্সিজেন প্ল্যান্ট হবার কথা ছিল এবং সেটি হবে অবস্থায় আছে, চালু কবে হবে এটাই হচ্ছে বিষয়। আপনি জানেন যে মেডিকেলের কমপ্লিট একটি অক্সিজেন প্ল্যান্ট সেটি চালু হচ্ছে না আনুষ্ঠানিকতার জন্য।
অর্থাৎ করোনার সাথে মানে টিকে থাকার জন্য আমাদের এখানে প্রস্তুতির বিষয়টি মানে হিসেব নিকেশই মেলে না। 5 জন ডাক্তারকে পোস্টিং দেওয়া হয়, একবার হিসেব নেওয়া হয় না যে এই ডাক্তাররা এখানে যাওয়ার উপযুক্ত কিনা। নাম 5 জন পেয়েছে, দিয়ে দাও। যিনি যেভাবে পাচ্ছেন কাগজে সই দিয়ে বের হয়ে যাচ্ছেন। বাস্তবিক অবস্থা হয়েছে এরকম। মেডিকেলের অবস্থা আমি নিজের চোখে দেখে এসেছি। অক্সিজেনের সরবরাহ আছে, অক্সিজেনের ফ্লো নেই, রোগী মারা যাচ্ছে। আমার সামনেই রোগী মারা যায়। কিভাবে অক্সিজেন ফ্লো কিভাবে হবে? একটি অক্সিজেন প্ল্যান্ট থেকে করোনা ওয়ার্ডে অক্সিজেন টেনে নেওয়া হচ্ছে। ডায়া দরকার ছিল 42 mm, ডায়া দেওয়া হয়েছে 22 mm, অর্থাৎ 20 mm এর খবর নাই। কোন ক্রমেই এই ফ্লো, এই প্রেসার, অক্সিজেনের প্রেসার রোগীদের পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং রোগীরা ঠায় মারা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত রোগী উপসর্গ নিয়ে আসছেন তারা দুশ্চিন্তা, মানসিক চিন্তা, শ্বাসকষ্ট সবকিছু মিলিয়ে একটা এলোমেলো অবস্থায় রাখছেন। রোগী আসার পর থেকে, আমি বারবার এই কথাটি বলছি, রোগী আসার পর থেকে রোগীর মুখে মাস্ক পরানো পর্যন্ত 1.5 ঘন্টা সময় যায়, রোগীর মারা যেতে 1 সেকেন্ড যথেষ্ট। এই সব কিছু মিলিয়ে বরিশালে কিন্তু করোনার সাথে যুদ্ধ করার মতো একেবারে কিছু ছিল না। এখন অনেক কিছু আছে, কিন্তু ব্যবহার করার মতো লোক নেই, ব্যবহার করার মতো মন নেই। এই অবস্থায় বরিশালে করোনা রোগীরা যারা বেঁচে আছে তারা কোন রকম শ্বাস নিচ্ছে, যারা মারা গেছে তারা চলে গেছে। এই হচ্ছে এখানকার বাস্তবতা। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে 25 জুন থেকে বহির্বিভাগে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। তবে কর্তৃপক্ষের দাবি জরুরি বিভাগে সেবা চালু রয়েছে। কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে সেবা নিতে আসে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সহ আশপাশের কয়েক জেলার মানুষ। কর্তৃপক্ষের হিসাবে প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে 1200 থেকে 1500 রোগী সেবা নেয়, আর ভর্তি রোগী প্রায় 1500। কিন্তু করোনা রোগীর চাপ সামাল দিতে 25 জুন থেকে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ ঘোষণা এবং সেবা সীমিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। অনেকে দালাল চক্রের খপ্পরে পড়ে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। ওনারা নাকি সাধারণ রোগী দেখতেছে না, করোনা রোগী দেখতেছে সবাই। 10 নম্বরটা এখন বন্ধ, ডাক্তাররা নাকি মিটিং করতেছে, কখন আসবে জানি না। এখন এই ভাঙা পা নিয়ে খুব ভোগান্তির ভিতরে আছে। ইমার্জেন্সির ওদিকে গেছি, কোনো ডাক্তারই দেখছে না। পর এখান থেকেও আরেক জায়গায় ওখানেও নিয়ে আসলো, ওখান থেকেও বলছে যে এখানে ডাক্তার নেই, হবে না, বলছে যে প্রাইভেটে দেখানোর জন্য। কিছু পেশেন্ট আছে যারা টিকিট পায় নাই আউটডোরে, তারা ইমার্জেন্সি থেকে টিকিট নিয়ে আসছে। ইমার্জেন্সি ডাক্তারকে বলা আছে যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা প্রত্যেক ডক্টর উপস্থিত আছি যার যার রুমে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বহির্বিভাগের সেবা কার্যক্রম আপাতত বন্ধ রাখা হলেও জরুরি বিভাগ চালু রয়েছে। উপজেলার রোগী পারতপক্ষে ওখানে সক্ষমতা বৃদ্ধি করা আছে। আমাদের যদি কোনো জরুরি রোগী এসে যায়, আমাদের জরুরি বিভাগ চালু আছে। সঙ্গে সঙ্গে আমাদের জরুরি বিভাগের একটা আমাদের কমিটি করা আছে ডাক্তারদের, যদি প্রয়োজন মনে হয় আমাদের কনসালটেন্ট সেবা অব্যাহত আছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড করতে আবেদন করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে ইমরান। গ্রেপ্তারের পর জানালো সিআইডি। কুষ্টিয়ার মিরপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার অভিযোগ। ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার। এসএসসি ও এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এবার পরীক্ষা ছাড়া মূল্যায়ন হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল খোলার পর এসএসসির ক্লাস চলবে 60 দিন, আর 84 দিন ক্লাস নিয়ে হবে এইচএসসি পরীক্ষা। কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেজন্য কমিটিও করে দেয় মন্ত্রণালয়। সেই কমিটির বেশ কিছু পর্যবেক্ষণের উপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব পরীক্ষা নেওয়ার, সেটা আপনারা জানেন যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে খুব ছোট আকারে, তারপর আমরা একটা পরীক্ষা নিতে চাচ্ছি। বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানেই পরীক্ষার সময়সূচি ও পরিকল্পনা জানানো হতে পারে। একই সাথে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টিও আসতে পারে। পরীক্ষা নেওয়ার জন্য সমগ্র বোর্ডগুলি, সব বোর্ডগুলি কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো, সমস্ত কাজ, আপনারা জানেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেই কাজগুলি কিন্তু আমরা এগিয়ে রেখেছি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় 20 লাখ, আর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী আছে 14 লাখের মতো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোরহানউদ্দিন ইমরান গ্রেপ্তার হয়েছে প্রতারণার দায়ে। পরিচয় দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা বলে। নানা কৌশলে প্রলোভন দেখান মেডিকেলে ভর্তি, ব্যাংক বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার। সিআইডি বলছে তার স্ত্রী সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলেরও সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডির যুবক মিঠু কাজ করতেন ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে। নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে বড় ইন্স্যুরেন্স করার প্রলোভন দেখান বোরহানউদ্দিন ইমরান। ব্যাংকে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন 5 লাখ টাকার বেশি। আমাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখে আমার থেকে 5,33,000 টাকা নিছে নগদ এবং ব্যাংকের মাধ্যমে। তারপর আমাকে চাকরি দিতে পারে নাই। এখন আমার সাথে যোগাযোগ করতেছে না, আমাকে আমি ফোন দিলে ফোন রিসিভ করতেছে না। এমন একাধিক অভিযোগের পর তদন্তে নামে সিআইডি। ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন অভিযুক্ত ইমরান। ইমরানের স্ত্রী একজন বড় আইনজীবী, অথচ তার স্ত্রী প্রতারণার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। হ্যাঁ, আমার যেখান থেকে যা পান আমার কাছে যথেষ্ট শুনবেন, আমি আসলে কিছু জানি না, এখন আপনারা যেমন অভিযোগ পাওয়া গেছে ইমরান নিজেকে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা, সাবেক সচিব ও পিএসসি মেম্বার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ নানা পরিচয় দিতেন। আস্থা অর্জনে ভাড়া গাড়িতে লাগাতেন সেসব প্রতিষ্ঠানের লোগো। কারারক্ষীতে চাকরি করে দিবে বলে একজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে, এবং একজনকে ঢাকা ব্যাংকে চাকরি দিবে বলে একজনের কাছ থেকে 5.5 লাখ টাকার মতো নিয়েছে। একজনকে মার্কেন্টাইল ব্যাংকে চাকরি দিবে বলে তার কাছ থেকে 6.5 লাখ টাকা নিয়েছে। এবং আমাদের কাছে অন্য একটা অভিযোগ আছে, এখন আমরা এটা করতে পারিনি, যে অন্য একজন ছাত্র নেতার কাছ থেকে বিপুল প্রায় অর্ধ কোটি টাকা সে নিয়েছে নানা কৌশলে। ইমরানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তার স্ত্রী এর সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে সিআইডি। অন্য কারো কোনো সংশ্লিষ্টতা থাকার সুযোগ আছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার ভাঙ্গা বটতলায় এক ভুট্টা ক্ষেত থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে বাথরুমে যাওয়ার জন্য দরজা খুলে বাইরে বের হয় ওই কিশোরী। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া না গেলে বীরপুর থানায় সাধারণ ডায়েরি করে কিশোরীর চাচা। পরে বিকেলে ভুট্টা খেতে কিশোরীর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিশোরী মরদেহে জখমের চিহ্ন আছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। দেশে শিশুর প্রতি সহিংসতা বাড়ছেই। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গেল জানুয়ারি থেকে 6 মাসে এই ধরনের ঘটনা 1039টি। গত বছরের একই সময়ে শিশুর প্রতি সহিংসতার ঘটনা ছিল 977টি। গবেষকরা বলছেন, করোনা মহামারীতে সামাজিক অস্থিরতা শিশু নির্যাতনের প্রবণতা বাড়িয়েছে। বিচারের দীর্ঘসূত্রতা ও বিকৃত মানসিকতার কারণেও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে বলে মনে করছেন তারা। কুষ্টিয়ায় গেল 13 জুন আসমা খাতুন ও শাকিল হোসেন নামের দুজনকে গুলি করে হত্যা করেন পুলিশের উপপরিদর্শক সৌমেন রায়। এ সময় হত্যা করা হয় আসমার 4 বছরের শিশু তুহিনকে। গত 2 বছরে শিশুর প্রতি এমন নৃশংসতার বহু ঘটনা এসেছে গণমাধ্যমে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিশুর প্রতি সহিংসতার ঘটনা 1039টি। গেল বছর প্রথম 6 মাসে ঘটেছিল 977টি, আর 2019 সালে বছর জুড়ে ঘটে 2184টি। তার আগের বছর যা ছিল 1532টি।
এসব ঘটনার অন্যতম কারণ হিসেবে যথাযথ বিচারের অভাবকে চিহ্নিত করেছেন আইনজীবীরা। এই ধরনের মামলাগুলো, নারী ও শিশু নির্যাতন দমন আইন বা শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো কিন্তু আমাদের 280 দিনের মধ্যে শেষ করে দিতে হয়। সেটা কিন্তু করতে পারতেছে না। জেন্ডার জাস্টিস সিস্টেম ডেভেলপ না করলে কোনো মতেই এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো সফলতা আমরা আনতে পারবো না। অন্য এক গবেষণায় দেখা গেছে দেশের 5 থেকে 12 বছরের শিশু ও কিশোর কিশোরীদের 70%ই যৌন নির্যাতনের শিকার। দারিদ্রতা অথবা অন্যান্য কোনো কারণ না, একটা সামাজিক মূল্যবোধের একটা ব্যাপক ধরনের একটা আগ্রাসী মনোভাব তৈরি হয়েছে, সেটা শিশুদের প্রতি। বিশেষ করে এখানে আমরা বলি মেয়ে শিশু আছে, তাদের প্রতি এই সংখ্যাটা অনেক বেশি। এ অবস্থায় শিশুর স্বাভাবিক বিকাশের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা। মূলত সামাজিক অস্থিরতা সাথে যুক্ত পারিবারিক অস্থিরতা, সেই সাথে যুক্ত যে সমাজে যে বৈষম্য আছে সেটা একটা বড় কারণ। প্রতিহিংসা বা শিশুর প্রতি যে বিরূপ মনোভাব, এগুলো ফুটে ওঠে। বিশেষজ্ঞরা আরও বলছেন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবারের পাশাপাশি সমাজকেও বড় ভূমিকা পালন করতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘে প্রস্তাব পাশের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়বে বলে মনে করছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব জানান, এর মধ্য দিয়ে প্রত্যাবাসন ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে আরও কোণঠাসা করতে হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম জাতিসংঘে কোনো প্রস্তাব সর্বসম্মতিতে পাশ হলো। মানবাধিকার পরিষদের এই প্রস্তাবে রোহিঙ্গা নির্যাতন ও তাদের মিয়ানমারে ফেরানোর উপর জোর দেওয়া হয়। এই প্রস্তাব বাস্তবায়নে এখন নিরাপত্তা পরিষদের দিকে নজর ঢাকার। এই রেজলিউশনটা যেহেতু এটাতে সবার সম্মতি রয়েছে, তো এটার উপাদানগুলোকে ব্যবহার করে আমরা এবার জেনারেল অ্যাসেম্বলির যে মেইন রেজলিউশন, সেটাও আমরা একটা এনরিচড একটা ভার্সন, যেখানে আশা করি কনসেনসাস হবে, বাট ইন্টারন্যাশনাল কমিউনিটির যদি একটা কনসেনসাস থাকে তাহলে মিয়ানমারের উপরে স্বাভাবিকভাবেই অনেক চাপ থাকবে। তো সুতরাং সেটা আমাদের এই রিপ্যাট্রিয়েশনের পথটাকে কিছুটা হলেও সুগম করবে। তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষমতা মানবাধিকার পরিষদের নেই। সেটা চাইলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ করতে পারে। আর এক্ষেত্রে বাংলাদেশের উচিত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া, কারণ চীন, রাশিয়া ও ভারত এ বিষয়ে ঢাকার পাশে না থাকলে রোহিঙ্গা সমস্যা আরও দীর্ঘ হবে। মিয়ানমার স্বাভাবিকভাবে তার উপর একটা প্রেশার পড়বে, এতে কোনো সন্দেহ নেই। যেই ধরনের প্রেশার প্রয়োজন, যেটা নিরাপত্তা পরিষদের সবার সম্মতিক্রমে ছাড়া সম্ভব না, সেই পর্যায়ে কিন্তু এখনো যায়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সংকট হলেও এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিশ্বের সব দেশের উচিত রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকে বাধ্য করা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমি ও বাড়ি বেদখলের আতঙ্কে রয়েছে রাজধানী আদাবরের 10টি পরিবার। তাদের অভিযোগ, আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন মোল্লার বিরুদ্ধে। একটি পরিবারের বাড়ি দখলের মামলায় গ্রেপ্তার হন তিনি, কিন্তু জামিনে এসে আবারও হুমকি দিচ্ছে পরিবারগুলোকে। যথারীতি পুলিশ বলছে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বিদেশে থেকে রাজধানীর আদাবরে জমি কিনে বাড়ি করেছে অনেকে। এদেরই একজন শাহাবুদ্দিন মিয়া। 1 জুলাই রাতে দলবল নিয়ে ভাড়াটিয়া তুলে দিয়ে বাড়িটি দখল করেন ইয়াসিন মোল্লা। আমার পরিবার আছে, যে আমার পরিবারে একটা ধাক্কা মারছে, বাড়াইটারে সব বাইর করে দিয়ে ফের ঘর বাড়াইটারে ঢুকাই দিছে। ইয়াসিন মোল্লার লোকজন এসে সব বাড়াটিয়া বাইর করে দিছে। এরকম অন্তত 10টি পরিবার ইয়াসিন মোল্লার ভয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা বলছে, ভুয়া দলিল বানিয়ে দখলের পায়তারা করছেন ইয়াসিন। আমরা নিজের কষ্টের টাকা দিয়ে এখানে বাড়ি করছি, এখন নতুন করে এই 22 বছর পরে নতুন করে শুনতেছি যে কেউ নাকি আমাদেরকে হুমকি দিতেছে যে সবাই দখলে নিবে। সাইদ এই মহল্লায় এই 20-25 বছর ধরে আমাদের ভাড়াটিয়া এক এক বাড়িতে ভাড়া থাকছে। সেই সাইদ এখন এত শক্তিশালী হয়েছে, শক্তি নিয়ে এইখানে মানে দখল করতে যাচ্ছে। আমার এখানে একটা ছোট বাড়ি আছে 1.5 কাঠা জায়গার উপর, তো আমরা আতঙ্কে আছি। বাড়ি দখল, ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়ার ঘটনায় মামলা হয় ইয়াসিন মোল্লা ও তার সহযোগী সাইদের বিরুদ্ধে। গ্রেপ্তার হন ইয়াসিন মোল্লা, কিন্তু জামিনে এসে আবারও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যে সাহায্য সহযোগিতা পাওয়ার দরকার আমরা চেষ্টা করছি, ওরা আমাদেরকেও ওইখানে যেতে দেয় নাই, আমাদেরকেও ধাক্কা দিয়ে ফেলে দিছে, নির্যাতন করছে, আটকে রাখছে। তবে ইয়াসিন মোল্লার দাবি জমির প্রকৃত মালিক সে। হুমকি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
সাবুদ্দিন সাহেবের জমি কোথায় আছে সেটা তার জমি সে বাইর করে নেবে। আমি কেন যাবো তার জায়গায়? কিন্তু যার কাগজ রাইট আছে সেই তো মালিক। আপনার জমিতে যদি আমি যাই, এটা তো জিনিসটাই অন্যায়। পুলিশ বলছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সবসময় সাজেশন আছে তাদেরকে কোর্টে যাওয়ার জন্য। তারা যদি দখল থেকে থাকে উচিত কোর্টে যাবে। হ্যাঁ, আমাদের ফৌজদারি মামলা হচ্ছে, মামলা করতে চলতেছে, আমরা আসামি ধরতেছি, আমরা আমাদের আইনগত ফৌজদারি আমরা চালিয়ে যাচ্ছি, সমস্যা নেই। এ পরিস্থিতিতে পরিবারগুলো নিরাপত্তা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে এবারও মুন্সিগঞ্জে মীর কাদেমের সাদা গরু প্রস্তুত করেছেন খামারিরা। অন্য গরুর চেয়ে দাম কিছুটা বেশি হলেও কোরবানির পশুর হাটে প্রতি বছরই আকর্ষণ থাকে সব গরুর। তবে করোনা পরিস্থিতি আর গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে খরচ পুষিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। বিভিন্ন অঞ্চল থেকে ধবধবে সাদা বাছুর কিনে আনেন মীর কাদেমের খামারিরা। এরপর লালন পালন করে এসব গরুকে বড় ও কোরবানির হাটে বিক্রির উপযোগী করে তোলেন। বিশেষ কৌশলে পালন করা এসব গরুর মাংস হয় সুস্বাদু। এছাড়া খৈল, ভুসি, চালের খুদ, গম, ভুট্টা ও খেসারির ভুসি দেয়া হয় খাবার হিসেবে। এতে সুস্থ ও স্বাস্থ্যবানভাবে বেড়ে ওঠায় এসব গরুর দাম ও চাহিদা থাকে বেশি। আমরা বাপ দাদার আমল থেকে পাইলে আইছি, আমরা এই গরুরে কোনো ইনজেকশন, কোনো ভালো খারাপ খাবার খাওয়াই না। আমরা গরুর অনেক ভালো মানের খাবার খাওয়াই, সেই জন্য মীর কাদেমের গরুর মাংস এত সুস্বাদ। শুধু ধবল নয়, নেপালি, হাফসা, বুট্টি ও সিন্ধি জাতের গরু পাওয়া যায় এখানকার খামারে। আকৃতি আর ওজন ভেদে এক একটির দাম উঠছে ৮০,০০০ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। এটার মতো মাংস খুব গরুতে কমই পাওয়া যায়। আর এটার যে খাবার যে দাম এখন বর্তমানে বাংলাদেশে, এতে করে গরুর পড়তা হয় না। আদর যত্ন করি, খাওয়া লালন পালন করিয়া এ পর্যন্ত আনতেছি। এবার করোনার লেগে যদি দাম না পাই আর এই জীবনে আর গরু পালা হবে না। কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানে এ পেশায় আগ্রহ হারিয়েছেন অনেকে। এছাড়া গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ। কিস্তি নিয়ে অনেক দেনা করে গরু চলাইতেছি, কিন্তু আমরা সে পরিমাতে কোনো কাস্টমার চাপতেছে না আমাদের এখানে। গরু পাইলে আমাদের লোকসান হইতেছে, যদি এবারও দাম না পাই তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাইব। প্রাকৃতিকভাবে কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায় সে বিষয়ে খামারিদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতি উপজেলায় অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা গরুগুলো বেচা কিনা করছে এবং করবে। কোরবানির হাটে ওঠার আগেই বেশিরভাগ গরু বিক্রি হয়ে যায়। তবে এবারও কাঙ্ক্ষিত ক্রেতার সংখ্যা কম বলে জানিয়েছেন খামারিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরের শ্যামাসুন্দরী খাল ও ঘাঘট নদীর খনন কাজ শেষ না হওয়ায় মহানগরীতে এবারও জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। নির্ধারিত সময়ে প্রকল্পে কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছেন তারা। তবে সিটি মেয়র জানিয়েছেন বরাদ্দ সংকটে শেষ করা যায়নি খনন কাজ। গত বছর সেপ্টেম্বরে ২ দফা বন্যায় তলিয়ে যায় রংপুর নগরী। পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় দীর্ঘ জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। ক্ষতিগ্রস্ত হয় ১১৩টি বস্তি সহ নিচু এলাকার প্রায় ২ লাখ মানুষ। নগরবাসীর দুর্ভোগ কমাতে শ্যামাসুন্দরী খাল ও ঘাঘট নদীর খাল খনন শুরু হয়। গেল জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে এবারও মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। যে ড্রেনগুলো নির্মাণ করা হয়েছে, সেই ড্রেনগুলোর পানি, সমস্ত রংপুর শহরের পানি কিন্তু আমাদের একমাত্র ভরসা হচ্ছে শ্যামাসুন্দরী খাল। অতি দ্রুতই খাল খনন নিষ্কাশন করুক এবং আমরা আগামী বন্যায় যেন আমরা গত বন্যার মতন যেন বন্দি না হয়ে থাকি। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এটা যদি স্বাভাবিক না হয় তাহলে পরবর্তীতে আমরা আবার ক্ষতিগ্রস্ত হতে পারি। পরিস্থিতি মোকাবিলায় এখন আর নেই কোনো তৎপরতা। সিটি মেয়র জানিয়েছেন প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বন্ধ আছে কার্যক্রম। 4টা ব্রিজের টপ স্ল্যাব ঢালাই হয়ে গেছে। আমরা ভিতরের এক্সকেভেটর দিয়ে নিচের ময়লা আবর্জনা সব ক্লিন করে দিয়ে পানির প্রবাহ যাতে চলমান থাকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। একটা ব্রিজের কাজ ইনকমপ্লিট থাকবে, এখন ইনকমপ্লিট যদি থেকেই যায় তাহলে পানির প্রবাহ যাতে সচল থাকে সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। এবারও জলাবদ্ধতায় দুর্ভোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। তারপরও পরিস্থিতি প্রকট হওয়ার আগেই কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে 52 শ্রমিক নিহতের মামলায় রিমান্ডে থাকা 8 আসামি কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে বুধবার তাদের আদালতে তোলা হলে সেজান জুসের মালিকসহ 6 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে, তবে 2 জনের জামিন মঞ্জুর করে আদালত। 4 দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম ও তার 4 ছেলেসহ 8 আসামিকে। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে 2 জনের জামিন মঞ্জুর এবং 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় যেহেতু একটা নৃশংস হত্যাকাণ্ড এবং জাতির বিবেককে ব্যথিত করেছে, সেহেতু এই মামলার তদন্ত অবস্থায় সকল আসামিরই জামিনের আমরা তীব্র বিরোধিতা করছি। তখন আদালত 2 জনকে জামিন দিয়েছে, যারা জামিন দিয়ে 2 জন জামিন পেয়েছে, আর 6 জনকে জেল হাজতে প্রেরণ করেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল আলম জানান, রিমান্ডে আসামিরা অগ্নিকাণ্ডের ঘটনা ও হতাহতের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। সেই বিল্ডিংয়ের কী কী ত্রুটি ছিল, সেখানে কর্মপরিবেশে কী ত্রুটি ছিল, সেখানে বিল্ডিং কোড মানা হয়েছে, এগুলো দেখেছেন। আমরা সর্বতভাবে চেষ্টা করেছি নিবিড়ভাবে তাদেরকে যতগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করেছি। তারা বেশিরভাগই সদুত্তর দিতে পারেননি এবং তারা বারবারই তারা সেখানে দুঃখ প্রকাশ করেছেন। গত 8 জুলাই হাশেম ফুডস লিমিটেড কারখানার 6 তলার একটি ভবনে আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মারা যান 52 শ্রমিক কর্মচারী। পরদিন সজীব গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সরকারি সংস্থাগুলো তৎপর নয়। তার প্রমাণ সাভারের চামড়া শিল্প নগরীতে ফায়ার সার্ভিস স্টেশন চালু করতে সময় লাগলো 4 বছর। 132টি কারখানার অগ্নি ঝুঁকি মোকাবেলায় মাত্র 2টি ইউনিটের ব্যবস্থা রাখা হয়েছে। এই ফায়ার সার্ভিস স্টেশনটি এখনও উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে হাশেম ফুড কারখানায় আগুন লেগে মারা যায় 52 জন শ্রমিক, আহত হয় অনেকে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে কিনা সেটা তদন্তের দাবি উঠেছে। কিছুটা শৈথল্যের প্রমাণ পাওয়া গেল সাভারের চামড়া শিল্প নগরীতে। ঢাকার হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলো গেছে 2017 সালে, কিন্তু এতদিন শিল্প এলাকাতে ছিল না ফায়ার সার্ভিস স্টেশন। 2 বছর আগে মিতালি ট্যানারিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান সাভার ও ঢাকা থেকে। মাত্র 1.5 মাস আগে চামড়া শিল্প নগরীতে চালু হয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। এই ক্যাটাগরির ফায়ার স্টেশন এখানে অলরেডি করেছি। ফায়ারের গাড়ি চলে আসছে, ফায়ারের লোকজন আসছে এবং গত 2-3 মাস থেকে তারা কাজ করতেছে। এখানে সিলিন্ডারগুলি রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড যে সিলিন্ডার, সেগুলি প্রতিটা কারখানায় রাখার জন্য আমাদের নির্দেশনা আছে। অত ছোট ছোট কারখানায় তো এখনও 2-4টা পাওয়া যায় না, তো অধিকাংশ কারখানায় এগুলি আছে। 14 জন কর্মী ও 2টি ইউনিট রয়েছে নতুন এই স্টেশনে। উদ্বোধন না হলেও যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে জানান স্টেশনের কর্মকর্তারা। স্টেশনটা আগে ছিল না, এখন থাকাতে মানে এদের অনেক সুবিধা হয়েছে। যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় আমাদের সাড়া দিলে আমরা সেখানে যে কাজ করব এবং দেখা গেছে ওনাদের জানমাল রক্ষার্থে আমরা অনেক সেবা দিতে পারবো। সাভার শিল্পনগরীতে কারখানার অনুমতি পেয়েছে 155টি। এরই মধ্যে কাজ শুরু করেছে 132টি ট্যানারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টিতে গৃহবিবাদ থামছেই না। বুধবার বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশা সিদ্দিককে দলের কো চেয়ারম্যান ঘোষণা করেছেন এরিক এরশাদ। এতে বিবাদ আরও প্রকাশ্য রূপ নেয়। এদিকে জিএম কাদের বলেছেন, কে কাকে কি ঘোষণা দিয়েছে জানি না এবং তা গ্রহণও করি না। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর কয়েকবার ভাঙনের মুখে পড়ে দল, যা দেবর ভাবির দ্বন্দ্বেও রূপ নেয়। তবে সব সামলে সবশেষ কাউন্সিলের মাধ্যমে দলের চেয়ারম্যানের দায়িত্ব পান এরশাদের ছোট ভাই জিএম কাদের। এরপরও থামেনি গৃহবিবাদ। আলোচনায় আসেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিদিশাকে কো চেয়ারম্যান ঘোষণা করে এরিক এরশাদ। আমার চাচা জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন
জাতীয় পার্টির চেয়ারম্যান আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাথে থাকবেন আমার ভাই সাদ এরশাদ। এরশাদ সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করব আমি মা বিদিশা এরশাদ, আমার দুই সন্তান সাদ এরশাদ এবং এরিক এরশাদকে সাথে নিয়ে। আমাদেরকে কেউ রুখে দাঁড়াতে পারবে না, আমাদেরকে কেউ থামাতে পারবে না। এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে জিএম কাদের বলেন, একজন ব্যক্তি একসাথে দুটি দল করতে পারেন না। দল করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি কারো সম্পর্কেই নেই। একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না, আমাদের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে। আমাদের এই করে ঘোষণা কেউ কারণ আমি যেটাই বলতে পারি, এটা নিয়ে আমরা কিছু জানি না, আমরা সেইভাবে গ্রহণ করি না। এর আগে গত ৩৫ বছরে জাতীয় পার্টি 4 বার ভাঙনের শিকার হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রওশন এরশাদ দলের চেয়ারম্যান হতে আগ্রহী নন বলে জানিয়েছে জাতীয় পার্টি। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় দল। বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে সই করেছেন প্রেস সেক্রেটারি। এতে দাবি করা হয়েছে জিএম কাদেরের সঙ্গে রওশন এরশাদের ফোনালাপ হয়েছে। তাকে রওশন এরশাদ চেয়ারম্যান হতে আগ্রহী নন বলে জানান। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, জিএম কাদের নেতৃত্বে দল ঠিকভাবে চলছে বলেও মন্তব্য করেছেন রওশন এরশাদ। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে ৮,৬৮৫ জন, নতুন করে আক্রান্ত ৫.৫ লাখের বেশি। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হল ৪০,৭৪,০০০-এর বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮,৯১,০০,০০০। এক সপ্তাহে করোনার সংক্রমণ ১৪% বেড়েছে। ইন্দোনেশিয়াতে বুধবার প্রথমবারের মতো রেকর্ড ৫৪,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। দেশটি করোনা সংক্রমণে এশিয়ার নতুন হটস্পটে পরিণত হয়েছে। ভারতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮০ জনের, নতুন আক্রান্ত ৪১,৮৫৪ জন মানুষ। এদিকে ব্রাজিলে একদিনে মারা গেছে ১,৫৭৪ জন, শনাক্ত হয়েছে ৫৭,৫০০-এর বেশি। আর্জেন্টিনাতে মৃতের সংখ্যা ১ লাখে ঠেকেছে। সিডনিতে ডেল্টা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আরও ২ সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র দেশটিতে তাদের আফগান দোভাষীদেরও প্রত্যাহার করে নিচ্ছে। দেশটিতে তালেবানের দৌরাত্ম্য বাড়ায় এই পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত দখলের দাবি জানিয়েছে তালেবান। বুধবার তালেবান মুখপাত্র টুইটার ভিডিওতে এই তথ্য জানায়। তবে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আফগান সরকার আছে। যদিও পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এলাকা চামান শহরে তালেবানদের পতাকা নিয়ে টহল দিতে দেখা গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণের চলাচল। কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক পাকিস্তানের সাথে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত। যুক্তরাষ্ট্র তাদের সৈন্য প্রত্যাহার করার সাথে সাথেই দেশটিতে তালেবানদের দৌরাত্ম্য বেড়েছে। দাপুটে পারফরমেন্সে ওয়ানডে সিরিজে প্রস্তুতি সারল বাংলাদেশ। জিম্বাবুয়ে একাদশের সাথে ব্যাটে বলে আধিপত্য টাইগারদের। দুর্দান্ত 50-তে স্পটলাইটে অধিনায়ক তামিম, মন্থর ব্যাটিং সাকিবের। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ তোলে বাংলাদেশ। জবাবে ৪০ ওভার ১ বলে ৭ উইকেটে ১৮৯ করেছে স্বাগতিকরা। চোট অস্বস্তি নিয়ে ওয়ানডে খেলবেন তামিম, সেই মিশনে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং অধিনায়কের। জিম্বাবুয়ে সিলেক্ট 11-এর সাথে 50 তুলেছেন ৫৫ বলে, থামেন ৬৬-তে। ১১-৪ ও ১ ছক্কায় সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ১০৭-এর কাছে। সাকিব ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্যে নেই অনেকদিন হলো। সেট হওয়ার পথে মন্থর ব্যাটিং তার। ৩৭ রান করতে খেলেছেন ৬০ বল, বাউন্ডারি মাত্র একটি। ৬ বল টিকে ২ রান লিটনের। মিডল অর্ডারে মিঠুন মোসাদ্দেকের ব্যাটে রান এসেছে। বাকিদের সুযোগ দিতে দুজনেই ৩০-এর ঘরে বিশ্রামে গেছেন। আফিফ, সোহান, সাইফুদ্দিনরা শেষ দিকে রানের গতি কিছুটা বাড়িয়ে নেন। তাতে ৩০০-র কাছে পৌঁছায় টাইগারদের সংগ্রহ। বোলিংয়ে ধাক্কা মুস্তাফিজকে নিয়ে। ১ ওভারও পুরো করতে পারেননি। ডান পায়ের গোড়ালিতে টান লাগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কাটার মাস্টার। সাইফুদ্দিন, শরীফুল, এবাদত ৩ পেসার মিলে জিম্বাবুয়ানদের বিপদে ফেলেছেন। পরে উইকেট তোলায় যুক্ত হন মোসাদ্দেক। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা প্রকোপে শঙ্কায় নারী দলের মাঠে ফেরা। সামনে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় পিছিয়ে যাচ্ছে ক্যাম্প। সুরক্ষা বলয় নিশ্চিত করে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে অনীহা ক্লাবগুলোর। হতাশার মাঝে সুখবরও আছে সালমাদের জন্য। এ মাস থেকে 20 ভাগ বেতন বাড়ছে চুক্তিতে থাকা ক্রিকেটারদের। ম্যাচ ফি বাড়বে 2 থেকে 3 গুণ।
বাংলাদেশ নারী দল যখন ঘরবন্দি তখন সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। ঘরে বসে টিভি স্ক্রিনে চোখ রেখে সময় পার করছেন জাহানারা, সালমারা। করোনা প্রকোপে সহসা কোনো আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ নেই নারী দলের। অপেক্ষা করতে হচ্ছে সুসময়ের জন্য। আমাদের কোয়ালিফাইং রাউন্ড রয়েছে, আমাদের ঘরোয়া একটি লিগ করার কথা, আমাদের ক্যাম্প শুরু করার কথা ছিল, বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল। সব কিছুই আসলে এই পরিস্থিতিতে আমাদেরকে বন্ধ রেখে দিতে হয়েছে। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে এপ্রিলে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে ক্যাম্পে ব্যস্ত থাকার কথা ছিল নারী দলের। বিসিবির পরিকল্পনা ছিল ঘরোয়া টুর্নামেন্টও, কিন্তু করোনায় থমকে গেছে সব পরিকল্পনা। বায়োবাবল মেনটেন করে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সব কিছু বজায় রেখে আপনি টুর্নামেন্ট করতে গেলে ক্লাবগুলোর যে সক্ষমতা বা আর্থিক সচ্ছলতার থাকা প্রয়োজন সেটা কিন্তু তাদের নেই। মাঠে খেলা না থাকলেও ক্রিকেটাররা আর্থিক নিরাপত্তা পাচ্ছে। চলতি মাস থেকে বেতন বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের, বেড়েছে ম্যাচ ফিও। শতকরা 20 ভাগ করে তাদের বেতন গড়ে তাদের বেড়েছে এবং আমাদের আগে চুক্তিবদ্ধ ছিল 19 জন খেলোয়াড়, আমরা এইবার সংখ্যাটা আরেকটু বাড়িয়ে 22 জন করেছি। পর্যায়ক্রমে আমরা আরও বাড়াবো। আটকে আছে হেড কোচ নিয়োগের প্রক্রিয়া। পরিস্থিতি ভালো হলে ক্যাম্প শুরুর আগে কোচ নিয়োগের প্রক্রিয়া সেরে ফেলতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে পদক জয় স্বপ্ন মাত্র। অ্যাথলিটদের ওপর বাড়তি চাপ তৈরি করতে চায় না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিওএ। উদ্বোধনী অনুষ্ঠানের পর রোমান বাকির খেলা থাকায় মার্চ 5-এ পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। সব শঙ্কা, সমালোচনা, প্রতিবাদ এড়িয়ে শুরুর অপেক্ষায় টোকিও অলিম্পিক। বিওএর অফিসিয়াল প্রেস কনফারেন্সে কোভিড প্রোটোকলের কারণে আসেনি কোনো অ্যাথলিট। ফেডারেশন কর্তা ব্যক্তিদের সাথে উপস্থিত জাপান অ্যাম্বাসেডর নাওকি ইতো। এবার 4 ডিসিপ্লিনে মোট 6 জন অ্যাথলিট অংশ নিচ্ছে, সাথে যাবে 12 জন অফিসিয়াল। মেন্স ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিং আর্চারের মধ্য দিয়ে উদ্বোধনী দিন নামবেন আর্চার রোমান সানা। একই দিন লড়বেন দিয়া সিদ্দিকিও। একদিন পরেই রেঞ্জে নামবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা মানে বিল্ড আপ হয়েছে এবং আপ হয়েছে। সেটা কারণ হচ্ছে আপনারা জানেন গত 2টা গেম কিন্তু মোটামুটি ধরলেও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খেলেছি। আমি প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমার জন্য একটু টাফ। তবে হ্যাঁ, নিজে থেকে বেস্টটা চেষ্টা করব যেন আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি। মানে অলিম্পিক এর আগে একবার করেছি, যদিও আসলে অলিম্পিকের একটা স্পোর্টসম্যান হিসাবে একটা স্বপ্নের ব্যাপার। সো আমিও ওরকম একটা প্রাউড ফিলই আছি যে আসলে অলিম্পিকে যাচ্ছি। আর একটা ব্যাপার হলো যে অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। পদক জয় স্বপ্নমাত্র। বিশ্বমঞ্চে অ্যাথলিটদের বাড়তি কোনো চাপ দিতে চায় না বিওএ। কোভিড প্রোটোকলের চ্যালেঞ্জ উতরে পারফরমেন্সে মনোযোগের তাগিদ কর্তাদের। যে গেমসের মধ্যে আমরা যাচ্ছি, 2টা গেমস হলো মাইন্ড গেমসের মধ্যে দুজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার। মাইন্ড যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট হতে আসবে। স্বপ্নের সুযোগটা রুমন সানা করে দিয়েছে দেখেই এই স্বপ্নের কথাটা লিখেছি। স্বপ্নটা কিন্তু অনেক বড়, কিন্তু স্বপ্ন তো অনেক সময় সত্যি হয়ও আবার সত্যি হয়ও না। তার যাতে স্বপ্নটা সত্যি হয় তার শুভেচ্ছা চাই আপনাদের কাছে। 23 জুলাই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মার্চ 5-এ বাংলাদেশের পতাকা থাকবে সাঁতারু আরিফুলের হাতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।